শুরু হয়েছে ওখানে দুটোতে স্টার্ট দিয়েছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখেন ভাই, আজকে আমি আপনাদেরকে পড়াবো হচ্ছে লাইভটাতে যুক্ত হয়ে এটা একটু শেয়ার করে দেন, আর একটু জানান যে আমার কথাটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টে জানান, কষ্ট করে একটু জানান যে শোনা যাচ্ছে কিনা কথাটা। ওয়েবসাইট সম্পর্কে আমরা বেসিক্যালি HTML এর মধ্যে শিখবোটা কি? আমরা বেসিক্যালি HTML এর মধ্যে শিখবো হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে। কি সম্পর্কে শিখবো ভাই? ওয়েবসাইট। আচ্ছা, এই যে ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজ দিয়ে তৈরি। আপনি একটা খাতার কথা চিন্তা করেন, একটা খাতার মধ্যে যেরকম অনেকগুলো পেজ থাকে, একটা ওয়েবসাইটের মধ্যেও ঠিক একই রকম অনেকগুলো ওয়েব পেজ থাকবে। তাহলে প্রত্যেকটা খাতার একটা ফ্রন্ট পেজ থাকে না? ঠিক একইভাবে একটা ওয়েবসাইটেরও একটা ফ্রন্ট পেজ থাকে, যে পেজটাকে আমরা হোম পেজ বলে থাকি। কি বলে থাকি ভাই? হোম পেজ। আমি একটা ওয়েবসাইটের ঠিকানা লিখলাম, যেমন ধরুন এরকম লিখলাম যে https://www.google.com এটা লিখলাম। https://www.google.com এটা লিখলাম। তাহলে এই যে আচ্ছা, https://www.google.com, এই যে https://www.google.com, এই পুরাটাকে একসাথে বলা হয় URL। এই পুরাটাকে একসাথে কি বলা হয় ভাই? URL। URL মানে হচ্ছে কোনো একটা লিংক, যে কোনো ধরনের লিংকেই কি বলা হয়ে থাকে? URL বলা হয়ে থাকে। তাহলে URL এর পূর্ণ রূপটা কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাহলে যে কোনো ধরনের লিংকেই কি বলা হবে? URL। আপনার ফেসবুক আইডির যে লিংকটা আছে, ওই লিংকটা একটা URL। আপনি যে কোনো একটা ওয়েবসাইটের একটা লিংক দিলেন, ওই ওয়েবসাইটটা একটা URL। পৃথিবীতে যা যা আছে, যত ধরনের লিংক আছে, সবগুলো লিংকে কি বলা হয়ে থাকে? URL। সবগুলো লিংকে কি বলে ভাই? URL। URL মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যে কোনো ধরনের লিংকে কি বলি ভাই? URL বলি। এখন এখানে একটা টার্ম আছে, দেখবেন HTTPS। HTTPS মানে কি? HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হলো নিয়ম। আর হাইপার টেক্সট মানে কি? ইন্টারনেটের যে কোনো ধরনের টেক্সটকে কি বলা হয়? হাইপার টেক্সট। যেমন ধরুন আপনি আমাকে একটা মেসেজ পাঠাইলেন, সেটা একটা কি? হাইপার টেক্সট। আপনি আমাকে মেসেজ পাঠাই বললেন যে স্যার আজকে ক্লাস কয়টায়, তাহলে এটা একটা হাইপার টেক্সট। আপনার মেসেজটা একটা হাইপার টেক্সট। আর প্রোটোকল মানে কি বলছি ভাই? নিয়ম। আর HT মানে হচ্ছে হাইপার টেক্সট, প্রোটোকল মানে নিয়ম, আর T মানে হচ্ছে ট্রান্সফার। তাইলে যে নিয়মের মাধ্যমে প্রোটোকল, যে নিয়মের মাধ্যমে হাইপার টেক্সট, ইন্টারনেটে যে কোনো একটা টেক্সট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হইতেছে, সেটাকেই বলা হইতেছে HTTP। আমি আবার বলতেছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। প্রোটোকল মানে কি? নিয়ম। প্রোটোকল মানে নিয়ম, যে নিয়মের মাধ্যমে ইন্টারনেটের যে কোনো একটা টেক্সট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হইতেছে, সেই নিয়মটাকে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বলে। এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের সংজ্ঞা। এখন HTTP এর সাথে একটা জায়গায় দেখবেন একটা অ্যাজ দেওয়া আছে। HTTP এর সাথে কি দেওয়া আছে? একটা অ্যাজ দেওয়া আছে। এই HTTP এর সাথে S মানে কি? যে কোনো একটা HTTP এর সাথে দেখবেন একটা S দেওয়া আছে। এই S টার মানে কি? S মানে হচ্ছে সিকিউর। S মানে কি ভাই? সিকিউর। আমি আপনাকে একটু দেখাই, আমি এটা ক্লিয়ার করি। এটা ক্লিয়ার কেমন করে যায়? হাত দিয়ে বুঝতে পারবেন না। আচ্ছা, দেখেন আমি আমার ওয়েবসাইটটাতে একটু প্রবেশ করি, আপনাকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এটা এই যে দেখেন HTTP লিখলাম না, HTTP এর সাথে দেখবেন এখানে একটা অ্যাজ দেওয়া আছে, দেখছেন? এটা একটা ওয়েবসাইটের লিংক। এই ওয়েবসাইটের লিংকের মধ্যে দেখবেন HTTP এর সাথে কি দেওয়া আছে ভাই? অ্যাজ দেওয়া আছে। এই অ্যাজ মানে কি? দেখেন একটা তালা চিহ্ন আছে এখানে, দেখছেন? এই জায়গা বরাবর একটা কি চিহ্ন আছে? তালা চিহ্ন। তাহলে তালা চিহ্নটাতে ক্লিক করলাম, কি লেখা আছে? কানেকশন সিকিউর। কি লেখা আসছে ভাই? কানেকশন সিকিউর। কানেকশন সিকিউর মানে কি? এই জায়গাটাই, এই লিংকের মধ্যে, এই ওয়েবসাইটটার লিংকের মধ্যে যা আছে সেটা কি? সিকিউর একটা লিংক। তাহলে যে কোনো একটা ওয়েবসাইটে HTTP এর পরে S থাকা মানে সেই ওয়েবসাইটটা সিকিউর।
আর HTTP এর পরে যদি কখনো S না থাকে তাহলে সেই ওয়েবসাইটটা সিকিউর না। HTTP মানে হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর S মানে কি সিকিউর। এই কারণে এখানে কি লেখা আসছে সিকিউর কানেকশন। যদি আপনি এমন কোন ওয়েবসাইটে ভুলবশত বা ইচ্ছে করে প্রবেশ করেন যেখানে HTTP এর পরে S নাই, তার মানে সেই ওয়েবসাইটটা সিকিউর না। এই কারণে সেখানে HTTP এর পরে S কথাটা নাই। তারপর আপনি দেখবেন সেখান থেকে আপনার পার্সোনাল ডাটা কি করতে পারে, চুরি হয়ে যাইতে পারে। এই কারণে আমি আপনাকে বললাম যে HTTP এর সাথে যদি S থাকে তাহলে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন, আর HTTP এর পরে যদি S না থাকে তাহলে সেই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন না। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন? HTTPS কথাটা বোঝা গেছে কিনা? HTTP কথাটা বোঝা গেছে কিনা? HTTP মানে হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবার HTTP এর সাথে আরেকটা জিনিস, আমি আবার একটু লিংকটা লিখি, https://www.google.com। আচ্ছা, এই যে www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আমরা সবাই জানি। এই www কে একটা নেটওয়ার্ক বলা হয়। কি বলা হয় ভাই? নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে কি? আপনাদের সবার বাসায় রাউটার আছে। রাউটারের মধ্যে আপনি যে রাউটারটা আছে সেই রাউটারটা দিয়ে আপনি আপনার বাসার সবগুলো ইলেকট্রনিক ডিভাইসকে কানেক্ট করতে পারতেছেন এই রাউটারটা দিয়ে। তাহলে আপনার যে রাউটারটা আছে সেই রাউটারটাকে, আপনি যে রাউটারটাকে ব্যবহার করতেছেন, ওই রাউটার যেটা আছে সেই রাউটারটা একটা নেটওয়ার্ক। কারণ ওই রাউটারের মধ্যে আপনার যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসকে কানেক্ট করা যাচ্ছে। এই কারণে ওই যে www যে কথাটা বলছি আমি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা একটা নেটওয়ার্ক। এখানে দেখবেন পৃথিবীর সবগুলো ওয়েবসাইট কানেক্ট হচ্ছে। এমন কোন ওয়েবসাইট দেখাতে পারবেন যে ওয়েবসাইটের মধ্যে www নাই? এরকম কোন ওয়েবসাইটকে আপনি আমাকে দেখাতে পারবেন? একটু কমেন্টে বলেন তো এমন কোন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মধ্যে www নাই? প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে www আছে না? এই কারণে www কে একটা নেটওয়ার্ক বলা হয়। এটা কার নেটওয়ার্ক? ওয়েবসাইটের একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মধ্যে পৃথিবীর সবগুলো ওয়েবসাইট একসাথে কানেক্ট হচ্ছে, এটাকে বলা হয় www। এরপরে আরেকটা টার্ম আছে গুগল, GOOGLE, এটাকে বলা হয় ডোমেইন নেম। এটাকে কি নেম বলে ভাই? ডোমেইন নেম। প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা ডোমেইন নেম আছে। আপনি দেখবেন www.youtube.com, এই মাঝখানের নামটা কি? www পরে ইউটিউব, এই মাঝখানের নামটা দিয়ে ওয়েবসাইটটাকে প্রকাশ করা যাচ্ছে না? এই মাঝখানের নামটাকে বলা হয়ে থাকে ডোমেইন নেম। প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা ডোমেইন নেম আছে। আপনি দেখেন, ধরেন আমি আপনাকে বললাম যে একটা ওয়েবসাইট আছে www.daraz.com, তাহলে আপনি ওয়েবসাইটটাকে কি দিয়ে প্রকাশ করেন? .com দিয়ে প্রকাশ করেন, www দিয়ে প্রকাশ করেন, নাকি ওই ওয়েবসাইটটাকে দারাজ দিয়ে প্রকাশ করেন? দারাজ দিয়ে প্রকাশ করেন অফকোর্স। তাহলে মাঝখানের নামটা দিয়ে ওয়েবসাইটটাকে প্রকাশ করা যাচ্ছে না? এই মাঝখানের নামটাকে বলা হয় ডোমেইন নেম। প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা ডোমেইন নেম আছে। কি বললাম ভাই? প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা ডোমেইন নেম আছে। আচ্ছা, তাহলে এই যে ডোমেইন নেমটা দিয়ে এই ওয়েবসাইটটাকে আলাদাভাবে প্রকাশ করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে ডোমেইন নেমের সংজ্ঞাটা কি হবে? একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নামকে, কি বললাম? একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নামকে ডোমেইন নেম বলে। স্বতন্ত্র নাম কথাটা আমি কেন বলছি? একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নাম কেন বললাম? দেখেন, যে ডোমেইন নেমটা দিয়ে আপনি ওয়েবসাইটটাতে প্রবেশ করতেছেন এই ডোমেইন নেমটা দ্বিতীয় কোনো ডোমেইন নেম আর নাই। যেমন ধরেন আপনার নাম, ধরেন XYZ, আপনার নাম আবুল কাশেম। আবুল কাশেম দিয়ে পৃথিবীতে আরো অনেকগুলো মানুষকে দেখতে পাবেন। কিন্তু আপনি যখন google.com দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করবেন, গুগল দিয়ে অন্য কোনো ডোমেইন নেম পৃথিবীতে আর কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবে না। অথবা www.facebook.com, এটা দিয়ে কেউ যদি একবার ডোমেইন নেম তৈরি করে ফেলে, পরবর্তীতে ওই ডোমেইন নেম কেউ আর কখনো ব্যবহার করতে পারবে না। এই কারণেই ডোমেইন নেমকে স্বতন্ত্র নাম বলা হয়। কি নাম বলা হয় ভাই? স্বতন্ত্র নাম। এই নাম দিয়ে অন্য কেউ কখনো ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে পারবে না। এটাকেই বলা হইতেছে ডোমেইন নেম। তাহলে একটা ওয়েবসাইটের ঠিকানার মধ্যে আমরা দেখলাম প্রোটোকল, দেখলাম নেটওয়ার্ক, দেখলাম ডোমেইন নেম, দেখলাম লাস্টে আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে .com। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন .com লেখা, কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন .edu লেখা, কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন .xyz লেখা। এই লাস্টের ডোমেইন নেমের পরে ডট দিয়ে যেটা আছে এটাকে কি বলে? লাস্টের এই .com বা .com বলতে পারেন, কিছু কিছু জায়গায় লেখা থাকে .edu। এই জিনিসটাকে আসলে কি বলা হয়ে থাকে? এটাকে বলে টপ লেভেল ডোমেইন বা TLD, টপ লেভেল ডোমেইন।
বা টিএলডি। কি বললাম, এটার নাম কি বললাম ভাই? টপ লেভেল ডোমেইন। তাহলে আপনারা একটু খাতার মধ্যে কষ্ট করে লিখে রাখেন, ডোমেইন নেমের পরে ডট দিয়ে যা থাকে তাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। কি বলছি ভাই? ডোমেইন নেমের পরে ডট দিয়ে যা থাকবে তাকে টপ লেভেল ডোমেইন বলে। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা টপ লেভেল ডোমেইন আছে। তাহলে ডোমেইন এই যে টপ লেভেল ডোমেইনটার নাম কি হবে? .com, .edu, .net, এ ধরনের অনেকগুলো টপ লেভেল ডোমেইন পাবেন। এখন টপ লেভেল ডোমেইনের কাজটা আসলে কি? টপ লেভেল ডোমেইনের কাজ হচ্ছে ওয়েবসাইটের প্রকৃতি নির্ধারণ করা। কি করা ভাই? ওয়েবসাইটের প্রকৃতি নির্ধারণ করা। আমি একটু আপনাকে দেখাই, প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা টপ লেভেল ডোমেইন আছে। দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা টপ লেভেল ডোমেইন আছে। টপ লেভেল ডোমেইনের কাজ হচ্ছে ডোমেইন নেমের প্রকৃতি নির্ধারণ করা। যেমন ধরেন, কোন ওয়েবসাইটের মধ্যে লেখা আছে www.rohim.edu, www.rohim.edu, এই যে .edu, এটা একটা শিক্ষামূলক ওয়েবসাইট। আমি কিভাবে বুঝলাম এটা শিক্ষামূলক ওয়েবসাইট? তার টপ লেভেল ডোমেইন দেখে। আবার কোন ওয়েবসাইটে যদি এমন থাকে www.rohim.com, এখানে কম মানে কি? কমার্স, বাণিজ্যিক ওয়েবসাইট। যে কোনো ধরনের বাণিজ্যিক ওয়েবসাইটে .com ব্যবহার করা হয়, যে কোনো ধরনের শিক্ষামূলক ওয়েবসাইটে .edu ব্যবহার করা হয়। তাহলে ওয়েবসাইটের টপ লেভেল ডোমেইন দেখে বোঝা যাচ্ছে না ওয়েবসাইটটা কি ধরনের টপ ওয়েবসাইট। .net, নেট দেখে বুঝবো যে এটা নিশ্চয়ই শিক্ষামূলক কোনো ওয়েবসাইট না। তাহলে ওয়েবসাইটের টপ লেভেল ডোমেইন দেখে বোঝা যাচ্ছে যে ওয়েবসাইটটা কি রকম হবে। অথবা কোনো একটা ওয়েবসাইটে দেখলাম rohim.gov, gov মানে কি? গভর্নমেন্ট ওয়েবসাইট। তাহলে লাস্টে টপ লেভেল ডোমেইন দেখে ওয়েবসাইটটা কি রকম বা ওয়েবসাইটটা কি কি কাজ করবে এটা বোঝা যাচ্ছে। এই কারণে এই টপ লেভেল ডোমেইনকে বলা হয় ওয়েবসাইটের প্রকৃতি নির্ধারক। কি বলা হয়? এমসিকিউতে আসে, ওয়েবসাইটের প্রকৃতি নির্ধারক কে? ওয়েবসাইটের প্রকৃতি নির্ধারক হচ্ছে টপ লেভেল ডোমেইন বা টিএলডি। টপ লেভেল ডোমেইনের সাথে এই যে জিনিসটা আছে এটাকে ডোমেইন নেমও বলা যায়, এটাকে সেকেন্ড লেভেল ডোমেইন নেমও বলা যায়। তাইলে এটার নাম কি ভাই? এটাকে বলা হয় ডোমেইন নেম, অথবা এটাকে আরেকটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। তাইলে এটার দুইটা নাম আছে, একটা হচ্ছে টপ ডোমেইন নেম আর একটা হচ্ছে কি? সেকেন্ড লেভেল ডোমেইন নেম। আর এটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন বা টিএলডি। আপনাকে যদি এমসিকিউ তে কোশ্চেন করে কোনটা টপ লেভেল ডোমেইন, কোনটা ডোমেইন নেম বা কোনটা সেকেন্ড লেভেল ডোমেইন, আপনি কি বলতে পারবেন? আশা করি আপনি এখন বলতে পারবেন। আচ্ছা, আপনারা কি এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন? একটা ইউআরএল সম্পর্কে এই যে টার্মগুলো আছে এগুলো কি বুঝছেন কিনা একটু কমেন্টে জানান তো আমাকে। একটু জানান ভাই। আচ্ছা, আশা করি আপনারা বুঝছেন। এবার আসেন, একটা HTML এর ডোমেইন নেম ছাড়াও ওই ওয়েবসাইটটাকে অন্য একটা ওয়েতেও প্রকাশ করা যায়, যেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। যেটাকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস। আমি কি বললাম? কোনটার কথা বললাম ভাই? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা আসলে কি? প্রত্যেকটা ওয়েবসাইটের যেরকম youtube.com এর যেরকম ইউটিউব একটা ডোমেইন নেম আছে, youtube.com একটা পুরোটা একটা ডোমেইন নেম আছে, আপনার যেরকম একটা নাম আছে, ঠিক এরকম ওয়েবসাইটের একটা নাম আছে। একইভাবে ওয়েবসাইটকে একটা গাণিতিক সংখ্যা দিয়েও প্রকাশ করা যায়। সেটা ওয়েবসাইট হতে পারে, যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস হতে পারে, সেটাকে কি দিয়ে প্রকাশ করা যায়? একটা গাণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। এই গাণিতিক সংখ্যাটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। কি বলে ভাই এটাকে? আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেস হচ্ছে একটা গাণিতিক সংখ্যা। খাতার মধ্যে একটু লিখে রাখেন কষ্ট করে, ডোমেইন নেমের গাণিতিক সংখ্যাকে কি বললাম ভাই? ডোমেইন নেমের গাণিতিক সংখ্যাকে আইপি অ্যাড্রেস বলে। কার গাণিতিক সংখ্যাকে আইপি অ্যাড্রেস বলে? ডোমেইন নেমের গাণিতিক সংখ্যাকে আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেস চেনার উপায়টা কি? আইপি অ্যাড্রেস চেনার উপায়টা হচ্ছে আইপি অ্যাড্রেসের তিনটা ডট থাকবে। কয়টা ডট? তিনটা ডট। তিনটা ডটের মাঝখানে 4 ধরনের সংখ্যা থাকবে। কত ধরনের সংখ্যা থাকবে? তিনটা ডটের মাঝখানে 4 ধরনের সংখ্যা। এমসিকিউ তে বলতে পারে নিচের কোনটি আইপি অ্যাড্রেস? কি বললো? এমসিকিউ তে বললো নিচের কোনটি আইপি অ্যাড্রেস। এবার দিল নিচের কোনটি আইপি অ্যাড্রেস দিয়ে প্রথম অপশন দিল হচ্ছে 100.100.1,
দ্বিতীয় অপশনটা দিল 100.100.100.1, তৃতীয় অপশনটা দিল 50.500.400.400.1 এমন দিল। দেখেন একটার মধ্যে ডট কয়টা? দুইটা। আরেকটার মধ্যে ডট কয়টা? তিনটা। তিনটা ডটের মাঝখানে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। আর এখানে ডট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ডটের মাঝখানে কয়টা সংখ্যা? 3, 4, 5টা সংখ্যা। আমি আইপি অ্যাড্রেসে কি বলছিলাম? তিনটি ডটের মাঝখানে, কয়টা ডটের মাঝখানে? তিনটি ডটের মাঝে কয়টা সংখ্যা থাকবে? 4টি সংখ্যা। দেখেন তো এই 2 নাম্বার অপশনটার মধ্যে তিনটা ডট আছে না? একটা, দুইটা, তিনটা ডট। তিনটা ডটের মাঝখানে চার ধরনের সংখ্যা আছে না? ভালো করে খেয়াল করেন। কয়টা ডট? একটা, দুইটা, তিনটা। তিনটা ডটের মাঝখানে কয় ধরনের সংখ্যা? 4 ধরনের সংখ্যা। তাহলে তিনটা ডটের মাঝখানে 4 ধরনের সংখ্যা যদি কখনো দেখেন, তাহলে সেটাকে কি বলা হবে? আইপি অ্যাড্রেস বলা হবে। তাহলে আইপি অ্যাড্রেস চেনার উপায় হলো তিনটা ডটের মাঝখানে কয় ধরনের সংখ্যা? 4 ধরনের সংখ্যা। তাহলে তিনটা ডটের মাঝখানে 4 ধরনের সংখ্যা থাকলে তাকে আমরা আইপি অ্যাড্রেস বলবো। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস চেনার উপায়। কারে চেনার উপায়? আইপি অ্যাড্রেস চেনার উপায় কি? তিনটা ডটের মাঝখানে 4 ধরনের সংখ্যা থাকবে। এই যে 4টা ধরন থাকবে, এই যে 4টা ধরন থাকবে, এই 4টা ধরনগুলোকে কি বলা হবে? আমি আবার একটা আইপি অ্যাড্রেস লিখি। ধরেন এটা একটা আইপি অ্যাড্রেস, একটু ভালো করে দেখেন। এটা একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসে 3টা ডট আছে। 3টা ডটের মাঝখানে কয় ধরনের সংখ্যা আছে? এটা একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসে 3টা ডটের মাঝখানে 4 ধরনের সংখ্যা আছে। এই যে 4 ধরনের সংখ্যা আছে, এই একটা ধরন, এই একটা ধরন, এই একটা ধরন, এই একটা ধরন, এটাকে বলা হয়। এখান থেকে একটা এমসিকিউ ভাই উত্তর মতো আসে এই কোশ্চেনটা, মানে প্রায় সময় দেখবেন যে এমসিকিউটা আসছে। এটার নাম হচ্ছে আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন? ব্যাখ্যা করো। কোশ্চেনটা ছিল হচ্ছে এটা যে আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন? ব্যাখ্যা করো। আই রিপিট अगेन, আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন? দেখেন আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম উভয়টা দিয়েই ওয়েবসাইটে প্রবেশ করা যায়। আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম উভয়টা দিয়েই ওয়েবসাইটে প্রবেশ করা যায়। ওয়েবসাইটে আপনি youtube.com দিয়ে ঢুকতে পারবেন, আবার youtube.com এর যে আইপি অ্যাড্রেসটা আছে, মানে 35.36. হোয়াটএভার ইউটিউবের যে আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেস দিয়ে ইউটিউবে ঢুকতে পারবেন। একটা জিনিস মনে রাখেন, আপনাকে ধরেন আপনার নাম হচ্ছে হোয়াটএভার, আপনার নাম হচ্ছে আব্দুর রহমান। আমি আপনাকে বললাম আব্দুর রহমান, যে আপনার নামটা আমি মনে রাখলাম। ধরেন আমার সামনে আরো এরকম 50-60 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকের নাম আমার মনে আছে, কিন্তু আপনারা যদি আমাকে বলেন যে স্যার আপনি আমাদেরকে আমাদের নাম দিয়ে মনে রাখিয়েন না, আপনি আমাদেরকে আমাদের মোবাইল নাম্বার দিয়ে মনে রাখেন, তাহলে আমি কি আপনাদেরকে মনে রাখতে পারবো? ভালো করে বুঝেন। আমি আপনাকে বললাম, আপনারা সবাই আমাকে বললেন স্যার আমাদের নাম দিয়ে মনে রাখেন, আমি আপনাদের আমাদের নাম দিয়ে মনে রাখলাম, আপনার যে নাম আছে সে নাম দিয়ে মনে রাখলাম। কিন্তু আপনাকে যদি আমি বলি যে স্যার আপনাকে আমি মোবাইল নাম্বার দিয়ে মনে রাখেন, তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে কি আমি আপনাকে মনে রাখতে পারবো? পারবো না। প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা যে আইপি অ্যাড্রেসটা আছে, সেই আইপি অ্যাড্রেসটা একটা গাণিতিক সংখ্যা। সেটা একটা কি সংখ্যা ভাই? গাণিতিক সংখ্যা। গাণিতিক সংখ্যা হওয়ার কারণে ওই আইপি অ্যাড্রেস দিয়ে আমি ওয়েবসাইটটাকে মনে রাখতে পারবো না। যেমন ধরুন ইউটিউবের একটা গাণিতিক সংখ্যা আছে, ফেসবুকের একটা গাণিতিক সংখ্যা আছে, তারপরে আপনার গুগলের একটা গাণিতিক সংখ্যা আছে, দারাজের আরেকটা আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসের আরেকটা গাণিতিক সংখ্যা আছে। তাহলে এতগুলো ওয়েবসাইটের গাণিতিক সংখ্যা বা আইপি অ্যাড্রেস মনে রাখা কি আমার পক্ষে সম্ভব? আমি চাইলে দারাজ.com ইজিলি মনে রাখতে পারবো, হ্যাঁ দারাজ.com ইংরেজি নাম, এই জন্য ইজিলি মনে রাখতে পারবো। কিন্তু আমাকে যদি দারাজ.com এর আইপি অ্যাড্রেস বলা হয়, এটা বললাম যে দারাজ.com এর আইপি অ্যাড্রেস হচ্ছে এমন, ধরেন দারাজের আইপি অ্যাড্রেস হচ্ছে এমন, আমি কি এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস মনে রাখতে পারবো ভাই? পারবো না। এই কারণে আইপি অ্যাড্রেস দিয়ে সাধারণত ওয়েবসাইটে প্রবেশ করা হয় না। কোনটা দিয়ে প্রবেশ করা হয়? ডোমেন নেম দিয়ে প্রবেশ করা হয়। কারণ ডোমেন নেম মানুষ সহজে কি রাখতে পারে? মনে রাখতে পারে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম, আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন? এটার আনসার হবে আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম উভয়টা দিয়েই ওয়েবসাইটে প্রবেশ করা যায়, কিন্তু ডোমেন নেম গাণিতিক সংখ্যা না হওয়ার কারণে মানুষ সেটা সহজে মনে রাখতে পারে, কিন্তু আইপি অ্যাড্রেস গাণিতিক সংখ্যা হওয়ার কারণে মানুষ এটা সহজে মনে রাখতে পারে না। এই কারণে ডোমেন নেমের চেয়ে আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করাটা মোটামুটি মোর ইজিয়ার। এতটুকু ক্লিয়ার কিনা ভাই? একটু বলেন যে এতটুকু ক্লিয়ার কিনা।
আচ্ছা, তাইলে আমি আইপি অ্যাড্রেস ব্যাপারটা ক্লিয়ার করলাম। আরেকটা